দেখো, আমাদের ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ, অর্থাৎ ইনভায়রনমেন্ট। তো আমাদের এই ইনভায়রনমেন্ট নিয়ে মূলত প্রথম চ্যাপ্টারটাতে আলোচনা, আমাদের পরিবেশে কি কি ঘটে, কি কি পরিবর্তন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। বা আমাদের পরিবেশে যে সকল প্রাণী বা জীব বসবাস করে তাদের খাদ্য শৃঙ্খল, তারা কিভাবে কারে গ্রহণ করে বেঁচে থাকে, কে কারে খেয়ে থাকে, এইসব বিষয় নিয়ে মূলত আমাদের পুরো চ্যাপ্টারটাতে আলোচনা। তো আমরা সর্বপ্রথম হচ্ছে পরিবেশ চ্যাপ্টারটার থেকে আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখবো, এরপরে হচ্ছে খ এবং গ বিভাগের প্রশ্ন দেখবো। আচ্ছা, আমি তোমাদেরকে পুরো পিডিএফটাই দিয়ে দিব, ঠিক আছে? এর মধ্যে আমরা যেগুলো বোর্ডে এসেছে সেগুলো আমি এখানে তোমাদের সাথে আলোচনা করতেছি, আর বাদ বাকিগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিবা। তাহলে দেখো, এখানে পরিবেশের অংশগুলো কি কি, এটা বিগত 19 সালে আসছে। বা প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদান লিখো। ঠিক আছে, এটার উত্তর হলো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে বায়ু, পানি, মাটি, ভূমি, বিকিরণ, শব্দ ও বনজঙ্গল। এগুলো হচ্ছে আমাদের পরিবেশের অংশ। এরপরে হচ্ছে বায়োস্ফিয়ার বলতে কি বুঝো? এটা 14 সালে আসছে। বায়োস্ফিয়ার বলতে জীবন্ত প্রজাতির রাজা এবং বায়ুমণ্ডলে হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের সাথে এদের মিথস্ক্রিয়ার অংশকে বোঝায়। সহজভাবে তোমরা যদি এটা মনে রাখতে পারো যে বায়ুমণ্ডলের হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের মিথস্ফিয়ারের যে মিথস্ক্রিয়া, সেটাই হলো কি আমাদের বায়োস্ফিয়ার। এরপর হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ, মানে মনুষ্য সৃষ্ট বলতে মানুষের তৈরি পরিবেশটা কি সেটা। মানুষের মানুষ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এরা এদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে আধুনিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে যে নতুন পরিবেশের সৃষ্টি করে তাকে মনুষ্য সৃষ্টি পরিবেশ বলে। এরপর হচ্ছে ইকোসিস্টেম কি। ইকোসিস্টেমের বাংলা অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র, হ্যাঁ, যেটা আমরা বায়োলজি বায়োলজিতে পড়ছিলাম। দেখো, যে গতিময় পদ্ধতিতে জীব এবং জ্বর, জীব বলতে যাদের জীবন আছে, আর জ্বর বলতে যাদের জীবন নাই, জীব ও জ্বর পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন এবং কাজের পরিবর্তন সংঘটিত হয়। সেই গতিময় পদ্ধতিকে আমরা কি বলবো? ইকোসিস্টেম বলবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ট্রপোপোজ কাকে বলে। দেখো, ট্রপোপোজ কাকে বলে? ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যবর্তী স্তরকে ট্রপোপোজ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, 17 সালে আসছে। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে আমাদের বোর্ডে আসছে, বাদ বাকিগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিবা। এবার হচ্ছে আমাদের খ এবং গ বিভাগে যেগুলো প্রশ্ন আসে সেগুলো। ঠিক আছে, পরিবেশ ও পরিবেশ রসায়ন কি, এটা অত বেশি জরুরি না। যেটা জরুরি সেটা আমি পড়াইতেছি, তারপরে এগুলো তোমরা বানায় লিখতে পারবা। এই প্রশ্নটা একটু দেখো। বায়োমাস বা জীবভর কাকে বলে? দেখো, খাদ্য শৃঙ্খল তো বুঝো সবাই, যে যেমন আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, বা প্রকৃতির উপর নির্ভরশীল। তো এই প্রকৃতিতে একজন আরেকজনকে খেয়ে জীবিত থাকে, বা একজন আরেকজনের উপর নির্ভরশীল খাবারের দিক থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খলের কোনো সদস্য জীব যে খাদ্য স্তরে অবস্থান করে সেই খাদ্য স্তরকে উক্ত খাদ্য শৃঙ্খলের প্রোফিক লেভেল বলা হয়, বা খাদ্য শৃঙ্খলের সংরক্ষিত স্তর বলা হয়। কোনো খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক ট্রাফিক স্তর থাকতে পারে। আচ্ছা, এটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো, ট্রাফিক স্তর বলছে খাদ্য শৃঙ্খলের। দেখো, আমরা যদি আমাদের কথা চিন্তা করি, মানুষ, ঠিক আছে, হিউম্যান, মানুষ ডিপেন্ড করতেছে কি তৃণভোজী প্রাণী, যেমন হচ্ছে কি ডিয়ার, কাউ, তারপর হচ্ছে কি শাক সবজি যে উদ্ভিদ,
ঠিক আছে, প্লান্ট আর কি, প্লান্ট, এগুলোর উপর ডিপেন্ড। এরা আবার কিসের উপর ডিপেন্ড? শুধু কি আমরা এগুলোর উপর ডিপেন্ড না, এখানে ব্যাং, তারপরে হচ্ছে আরো অন্যান্য পশু প্রাণী, এরা আবার কি উদ্ভিদের উপর ডিপেন্ড। ঠিক আছে, এইভাবে উদ্ভিদের উপর কি ডিপেন্ড। তার মানে দেখো এখানে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর। আবার এই হিউম্যান আবার যখন মারা যায়, তখন এরা আবার আবার কোথায় চলে যায়? সেই মাটির নিচে চলে যায়। ঠিক আছে, সেখানে আবার পোকামাকড়, তারা সেগুলো গ্রহণ করে। তার মানে কি, আমাদের খাদ্য শৃঙ্খলের দুই বা ততোধিক কি স্তর থাকতেই পারে, সেটাই এখানে বলা হয়েছে। উৎপাদক উদ্ভিদ যেহেতু খাদ্য শৃঙ্খলের সূচনা করে, দেখো যারা খাদ্য তৈরি করে তারা হচ্ছে আমাদের সূচনা, তারা মূলত আমাদের খাদ্য তৈরি করা শুরু করছে। এই কারণে ওদেরকে বলা হবে কি খাদ্য শৃঙ্খলের সূচনা। সেহেতু উৎপাদক কর্তৃক সংরক্ষিত স্তরকে আমরা প্রথম ট্রফিক স্তর বলবো। দেখো, আমরা যদি উদ্ভিদের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এরপরে এটা হচ্ছে আমাদের তৃতীয়। এই হচ্ছে আমাদের কি এক একটা স্তর। তাহলে উদ্ভিদ এবং অন্যান্য সালোক সংশ্লেষণকারী জীবের দ্বারা উৎপাদিত এবং খাদ্য শৃঙ্খলের উপরের ট্রফিক স্তরের দিকে প্রবাহিত জৈব পদার্থই হচ্ছে কি জীবভর বা বায়োমাস। মানে আমরা এদের উপর ডিপেন্ড করি, এরা এদের উপর ডিপেন্ড করে, আবার এরা ডিপেন্ড করে কাদের উপরে? এই যে মানুষের উপরে। ঠিক আছে, এই যে একটা আরেকটার উপর যে ডিপেন্ড করতেছে, ঠিক আছে, যে একটা ব্যালেন্স বা একটা ধারা প্রবাহিত আছে, সেটাই হচ্ছে কি আমাদের বায়োমাস বা জীবভর। অর্থাৎ একটা জীব আর একটা জীবের উপর যে ডিপেন্ড করে, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের বায়োমাস। এখানে আরো কিছু ব্যাখ্যা আছে, তোমরা এগুলো দেখো, আমি বলতেছি। এখানে উল্লেখ্য যে বিভিন্ন ট্রফিক স্তরের জীবের বায়োমাস একসঙ্গে নির্ণীত হয় না, প্রতিটি স্তরের বায়োমাস পৃথক পৃথক ভাবে নির্ণয় করা হয়। বায়োমাস বলতে যে কোনো ট্রফিক স্তরের বায়োমাসকে বোঝায়। যে কোনো একটি ট্রফিক স্তরের সজীব বস্তুর শুষ্ক ভরকে জীবভর বা বায়োমাস বলা হয়। ঠিক আছে, এই হলো বিষয়, আমাদের বায়োমাস জিনিসটা কি সেই জিনিসটা। এরপর হচ্ছে পরিবেশ দূষণ বলতে কি বোঝো? এগুলো তো বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা ছোট থেকে ক্লাস 4-5 থেকে আমরা শিখে আসতেছি, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, পরিবেশ সজীব এবং অজীব উপাদান বলতে কি বোঝো? যেগুলোর জীবন আছে সেগুলো হচ্ছে সজীব, যেগুলোর জীবন নাই সেগুলো হচ্ছে কি অজীব। বায়ুমণ্ডলের প্রধান স্তর সমূহের বর্ণনা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বায়ুমণ্ডল মূলত দুইটা প্রধান স্তরে বিভক্ত, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। এই দুইটার আমরা এখন ব্যাখ্যা দেখব। হোমোস্ফিয়ারটা কি? হোমোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ হতে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ারে বিস্তৃত, বা এই পর্যন্ত হোমোস্ফিয়ার ধরা হয়। এই অঞ্চলে মূলত গ্যাসীয় সংযুক্তি সমসত্তীয় ভাবে মোটামুটি স্থির থাকে, যেমন নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21, এবং আর্গন সহ অন্যান্য যে গ্যাসগুলো আছে সেগুলো আছে 1%। বায়ুমণ্ডলের শর্তে এ গ্যাস মিশ্র মোটামুটি আদর্শ আচরণ করে। উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ু উত্তপ্ত হয়ে আয়তনে বৃদ্ধি এবং হালকা হয়ে যায়। যখন আমাদের টেম্পারেচার বাড়ে, তখন আমাদের বায়ুমণ্ডলের বায়ুগুলো কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে যায়, পরে ফলে তাদের আয়তন বৃদ্ধি পায় এবং হালকা অনুভব হয়। এটি উপরের শীতল এবং ভারী বায়ুতে মিশে যায়, এবং শীতল বায়ু এবং ভারী বায়ু নিচে এসে ভূপৃষ্ঠের তাপে উত্তপ্ত হয় এবং উপরের দিকে ওঠে। এরূপে পরিচালন প্রক্রিয়াটাই হচ্ছে কি আমাদের অঞ্চলে কি হয়, দূষক মিশ্রিত বায়ু স্থানান্তরিত হয়ে যায়। এটা হলো আমাদের হেমিস্ফিয়ারের ব্যাখ্যা। আর হেটারোস্ফিয়ারটা কি? এই 85 কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলে উপাদানের গ্যাস অণু এবং আয়নের অসমসত্ব মিশ্রণ, এটা কিন্তু আমাদের সমসত্ব, সবগুলো কি একটা ব্যালেন্স থাকে। কিন্তু হেটারোস্ফিয়ারে এটা থাকে না, যে অণু পরমাণু বা আয়ন গুলা এগুলা থাকে না। এগুলোর মধ্যে আবার তাপেরও কোনো বিনিময় ঘটে না, বা তাপীয় পরিবহন ঘটে না। ফলে ভারী গ্যাস সমূহ যেমন অক্সিজেন অণু এবং নাইট্রোজেন দ্বারা নিচের স্তর, এবং অক্সিজেন পরমাণু দিয়ে উপরের স্তর, এরপর হিলিয়াম পরমাণু, এবং সবচেয়ে উপরের স্তরে থাকে মুক্ত হাইড্রোজেন পরমাণু, যা হেটারোস্ফিয়ারের মধ্যস্থ নিচের অংশ ভরভিত্তিক বিভিন্ন আয়ন। যেমন এটা হচ্ছে ওজোন, সরি ওজোন না, ওজোন হচ্ছে O3। এটা হচ্ছে কি
অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, এটা অক্সিজেন আয়ন, এটা নাইট্রোজেন আয়ন, এবং মুক্ত ইলেকট্রনের মিশ্রণ দ্বারা আয়নোস্ফিয়ারে সংগঠিত হয়। উপরিউক্ত সংযুক্তি নিয়ে বায়ুমণ্ডল গঠিত। ঠিক আছে, এখন তোমাদের এখানে বায়ুমণ্ডলের সংযুক্তি যদি প্রশ্নটা আসে, তাহলে তোমরা এই পর্যন্তই বর্ণনা করবা। কোন পর্যন্ত? এই পর্যন্ত বর্ণনা করবা। আর যদি বায়ুমণ্ডল প্রধান স্তর সমূহ বর্ণনা করো, তাহলে তোমাদেরকে এই যে বায়ুমণ্ডল প্রধান স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এগুলোর ব্যাখ্যা করতে হবে। তো আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা জাস্ট এগুলো রিডিং করে নিয়ে নিবা। ঠিক আছে, এগুলো আসলে অত বেশি কঠিন বিষয় না, এগুলো জাস্ট রিডিং করলে বুঝতে পারবা। এরপর হচ্ছে এই প্রশ্নটা দেখো, পরিবেশের উপর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবগুলো। অতিবেগুনি রশ্মি বলতে আলট্রা ভায়োলেট রশ্মি আর কি। অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠের অক্সিজেন গ্যাসকে ওজোন গ্যাসে পরিণত করে, ফলে অক্সিজেনের কি দেখা যায়, অভাব দেখা যাবে। এরপর হচ্ছে কি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফলে মানে জমানো বরফগুলো গলে পানির পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে একটা সময় পৃথিবী কি হবে, নিম্নভূমি তলিয়ে যাবে। এরপর হচ্ছে কি, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিঘ্নিত হবে। এরপর হচ্ছে জলাশয়ের ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন তোমরা কি বুঝো? একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জিওপ্ল্যাঙ্কটন। মনে রাখবা, ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ প্ল্যাঙ্কটন মানে আমাদের জলাশয়ে বা পুকুরে, হ্যাঁ, যে উদ্ভিদ গুলো থাকে সেগুলোর বিনাশ ঘটে, ফলে জলজ বাস্তুতন্ত্রের গতিশীলতা কি হয়, ব্যাহত হয়, মানে ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে প্রাণীর বৃদ্ধি এবং বংশবিস্তার বাধাপ্রাপ্ত হয়। এরপর হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকের ক্যান্সার, ত্বক বিবর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপর হচ্ছে কি, চোখে ছানি পড়া, জনন প্রজনন ক্ষমতা কি কমে যাওয়া, বিকলাঙ্গ শিশু জন্মদান, নানা ধরনের কি হয়, রোগ দেখা দেয়। তাহলে আমাদের এই অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীর জন্য কি হুমকি স্বরূপ। এই জন্য আমাদের ওজোন স্তর যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে, বিশেষ করে কলকারখানাগুলোতে ব্যবহার করা হচ্ছে, যাতে অতিরিক্ত পরিমাণ দূষিত বায়ু আমাদের ওজোন স্তরকে ক্ষতি করতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতি বছরই। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়। এরপর হচ্ছে এই যে এই প্রশ্নটা, পরিবেশের উপর নাইট্রোজেন মনোক্সাইড এবং সালফার মনোক্সাইড এর প্রভাব ব্যাখ্যা করো। প্রথমত হচ্ছে উদ্ভিদের উপর নাইট্রোজেন মনোক্সাইডের প্রভাব। নাইট্রোজেন মনোক্সাইডের মাত্রা যত বাড়বে, পাতা তত নষ্ট হয়ে যাবে, আর যত পাতা নষ্ট হবে তত আমাদের কি হবে, সালোক সংশ্লেষণ কম হবে, খাদ্য তৈরি কম হবে, ফলে আমরা খাদ্যের অভাবে শিকার হব। দুই নম্বরে হচ্ছে কি, যে 10 ppm মাত্রা নাইট্রোজেন পাতার বিপাক ক্রিয়া বাধাগ্রস্ত হয়। বিপাক বলতে পাতার বিভাগ, পাতা যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটা আর ঠিক মতন গ্রহণ করতে পারবে না, ফলে আমাদের কি পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাবে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে 100 ppm, এগুলো হচ্ছে ppm এর পূর্ণরূপ আছে, ঠিক আছে, এগুলো বইয়ে তোমরা দেখে নিবা। নাইট্রোজেন ডাই অক্সাইড পাতার দাগ সৃষ্টি করে। এরপর হচ্ছে মানুষের স্বাস্থ্যের উপর নাইট্রোজেন মনোক্সাইডের প্রভাব। নাইট্রোজেন মনোক্সাইড এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড মিউকাস ঝিল্লি এবং চোখের ক্ষতি করে থাকে। এরপর হচ্ছে 2 থেকে 10 দিন 500 থেকে 600 ppm মাত্রার বা ঘনমাত্রায় যদি নাইট্রোজেন মনোক্সাইড পরিবেশে থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও দাঁতের মাড়ি ব্যথা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, নিউমোনিয়া, অক্সিজেনের স্বল্পতা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। এরপরে হচ্ছে আমাদের সালফার মনোক্সাইডের প্রভাব। বায়ুমণ্ডলের সালফার ডাই অক্সাইডের ঘনত্ব যত বাড়বে, ফুসফুস ক্যান্সার সৃষ্টি তত বাড়বে। এরপর হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র এবং চোখে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত করবে। এরপর হচ্ছে সালফার ডাই অক্সাইডের নিঃশ্বাসের সাথে যদি আমাদের প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তাহলে ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর উদ্ভিদের উপর সালফার মনোক্সাইডের প্রভাব। সালফার ডাই অক্সাইড শস্য দ্বারা নষ্ট করে, মানে বীজ নষ্ট করে। এরপর হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা প্রদান করে। এরপর হচ্ছে সালফার ডাই অক্সাইড দীর্ঘস্থায়ী শোষণে পাতা এবং ক্লোরোফিল বর্ণহীন হয়ে যায়,
ফলে পাতা ফ্যাকাশে হয়ে যায়, ফলে খাদ্য ঠিক মতন তৈরি হতে পারে না। এরপর হচ্ছে 100 ppm ঘনমাত্রায় সালফার ডাই অক্সাইড গাছের ক্লোরোফিল উৎপাদনে বাধা সৃষ্টি করে, ফলে গাছ খাটো হয়ে যায়। এগুলা পড়বা। এই ওই প্রশ্ন আর এই প্রশ্ন অলমোস্ট সেম, তবে এখানে শুধু খালি প্রাণ রাসায়নিক বর্ণনাগুলা, হ্যাঁ, এগুলোর প্রয়োজন নেই, তোমরা জাস্ট একটু দেখো। প্রাকৃতিক ও মনুষ্য পরিবেশ কি, এগুলো তোমরা পারো, সমস্যা হবে না। জীবের পারস্পরিক নির্ভরশীলতা, দেখো আমাদের জীব সবগুলা নিজেরা নিজে টিকে থাকতে পারে না, একজন আরেকজনের উপর কি নির্ভরশীল, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা। তোমার পিডিএফ থেকে এগুলো দেখে নিবা। পরিবেশের উপর ট্যানারি শিল্পের প্রভাব, ট্যানারি শিল্প বুঝলো? এই যে মনে করো পুরো বাংলাদেশে প্রতি বছর যে কুরবানির ঈদ হয়, তখন যে চামড়া গুলো আসে, এগুলো তো এক জায়গায় জমা করা হয়, তো এই জায়গায় যে তরল বর্জ্যগুলো তৈরি হয়, সেগুলো বিভিন্ন বিল, পুকুর, নদী, জলাশয় দূষিত হয়ে, ফলে কি করে, জলাশয়ের বর্ণ বাদামি করে, ফলে কি এসিডিও এবং ক্ষারীয় একটা পরিবেশ তৈরি হয়, ফলে কি পুকুরের বা জলাশয়ের যে প্রাণীগুলো থাকে সেগুলো কি হয়, মারা যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পরিবেশের উপর টেনারি শিল্পের প্রভাব একেবারে খারাপ একটা বা বিরূপ প্রভাব ফেলে। এগুলো ব্যাখ্যা করলেই হয়ে যাবে। নগর পরিবেশের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, এগুলো জাস্ট রিডিং করবা। এগুলো এমনি তো দুই একবার রিডিং করলে তোমরা লিখতে পারবা, এগুলো তেমন কঠিন বিষয় না। এই প্রশ্নটা ভালোভাবে পড়বা, যে শিলামণ্ডল এবং লিথোস্ফিয়ারের তাৎপর্য তুলে ধরো। শিলা স্তর এর তাৎপর্য নিচে দেওয়া হলো। পৃথিবীর মধ্যে অবস্থিত সকল পাহাড় পর্বতের গঠন উপাদান হচ্ছে কি, শিলা মানে পাথর। ভূগর্ভস্থ পানির উৎস হিসেবে শিলামণ্ডল কি ভূমিকা পালন করে। অনেক প্রকার শিলা দ্বারা মূল্যবান মূর্তি তৈরি করা হয়। মানুষ, জীবজন্তু, গাছপালা ইত্যাদি বেঁচে থাকার জন্য শিলা মণ্ডলের ভূমিকা অপরিহার্য। পানীয় জল এবং পশুচারণ ক্ষেত্রে ত্বকে পাওয়া যায়। খাবার ও লবণ প্রস্তুতিতে শিলা ব্যবহৃত হয়। অনেক প্রকার শিলা আছে যারা সরাসরি সার হিসাবে কাজ করে। এগুলো আর কি বর্ণনা করলেই হবে। জীবমণ্ডলের বৈশিষ্ট্যগুলো লেখো। জীবমণ্ডলে বাতাসের সরবরাহ পাওয়া যায়, পানির সরবরাহ পাওয়া যায়, বসবাস উপযুক্ত তাপমাত্রা বিদ্যমান, হ্যাঁ, ব্যবহারযোগ্য শক্তি, পুষ্টিকারকের সরবরাহ পাওয়া যায় ইত্যাদি। এগুলোকে ট্রেস এলিমেন্টও বলা হয়, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম। এগুলো হচ্ছে আমাদের ট্রাস এলিমেন্ট। বায়ুমণ্ডলের বা হাইড্রোস্ফিয়ারের ভূমিকা বা তাৎপর্য এখানে দেওয়া আছে, তোমরা এগুলো রিডিং করবা। এই যে বায়ুমণ্ডলের সংযুক্তি, আমরা এর আগে ওই প্রশ্নটার আনসার করছি। প্রশ্নটা দুই ভাবে আনসার করতে পারো, ঠিক আছে? যদি ওইভাবে আসে একই আনসার, এইভাবেও যদি আসে একই আনসার দিবা, এই আনসার না দিলেও হবে। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো লেখো। বায়ুমণ্ডলে কি কি হয়, এইসব আসলে ব্যাখ্যা এখানে। টেকসই উন্নয়নে ভূমিকা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালোভাবে পড়বা। দেখো, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে WCE, তাদের আওয়ার কমন ফিউচার ফিচার শীর্ষক প্রতিবেদনে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটা হলো পরিবেশ বা বাস্তুতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে হবে। তারপর পরিবেশের গুণগত মানকে সুরক্ষিত রেখে মানুষের জীবনযাত্রার স্থায়ী, মানে দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। যেমন হচ্ছে এক, দুই, এরপর 3 নম্বর হচ্ছে সম্পদকে বিজ্ঞান সম্পদের উপায়ে ব্যবহার এবং সংরক্ষণ, এবং দূষণ নিয়ন্ত্রণ, স্বাভাবিক সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠা প্রভৃতি ইত্যাদি। আর এদিকে যে প্রশ্ন, এগুলো অত বেশি জরুরি না। এই যে প্যাথোজেন কি, টিকা লেখো। এগুলো তোমাদের 4 নম্বরের জন্য আসতে পারে। প্যাথোজেন একসাথে আসে। প্যাথোজেন কি, প্যাথোজেনটা কি, পরিবেশের সাথে স্বাস্থ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশ জনস্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। উত্তম স্বাস্থ্যের জন্য দূষণমুক্ত পরিবেশ অপরিহার্য। মানে ভালো স্বাস্থ্য অর্জন করতে হলে আমাদের পরিবেশ দূষণমুক্ত থাকতে হবে। এটা সর্বজন স্বীকৃত যে দূষণমুক্ত পরিবেশে বিভিন্ন রোগ ব্যাধি ব্যাপকভাবে বিস্তৃত হয়। পরিবেশের ভৌত উপাদানগুলো দেখো, এখানে একটা জিনিস ভুল আছে, এটা হচ্ছে দূষণ মুক্ত না, দূষণ যুক্ত হবে। পরিবেশে বিভিন্ন রোগ ব্যাধি ব্যাপকভাবে বিস্তৃত হয়।
পরিবেশের ভৌত উপাদান সমূহ হচ্ছে কি পানি, বায়ু, মাটি, খাদ্য ইত্যাদি। বিভিন্ন রোগ জীবাণু দ্বারা জীবাণু থাকে তাদেরকে প্যাথোজেন বলে। মানে মাটি, পানি, বায়ুতে যে জীবাণুগুলো থাকে তাদেরকে কি বলে? প্যাথোজেন। এরপর হচ্ছে প্যাডোলজি, তারপর হচ্ছে কি ক্রোমাটোগ্রাম, এগুলো জাস্ট রিডিং করে নিবা। তারপর পিট, তারপর কালো কার্বন, জৈব কার্বন, এগুলা এগুলো একটু পড়ে নিবা তাহলেই হবে। ঠিক আছে, এই হলো আমাদের পরিবেশ চ্যাপ্টারটা, অর্থাৎ ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টারটা আছে, এই হচ্ছে প্রথম চ্যাপ্টারটার কাহিনী। তোমাদের কি এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলো দেখালাম কোনো অসুবিধা আছে যা তোমাদের বুঝতে অসুবিধা হবে? না ভাইয়া। এগুলো সহজ আছে না? জি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আজকের মতো ক্লাসটা। হ্যাঁ, আমি সবগুলো নোট মানে পিডিএফ এবং হচ্ছে ভিডিওগুলা আমাদের ওই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? যারা যারা ক্লাসে উপস্থিত হওয়া নাই তারা সেখান থেকে দেখে নিবা। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।